পাহাড়, জঙ্গল, নদী, মন্দাকিনী নদী বয়ে যাচ্ছে, পাশ দিয়ে উঠছি। প্রচুর লোক উঠছে উপরে। আ হর, হর মহাদেব বলতে, বলতে চলছে। জয় কেদার বলতে, বলতে চলছে সব। বলে দিলাম যে, "আমি চললাম। তোমরা আসো।" সবাই তো পিছন থেকে, "না, না, না, যাবি না, যাবি না" করে যাচ্ছে। আমি কাউকে শুনলামই না। মানে বরাবরই একটু একরোখা টাইপের। তো সুতরাং আমি এবার উঠতে গিয়ে দেখলাম রাস্তা এবার খুব খাড়াই। আমি আর টানতে পারছি না। মনে আছে ডান দিক থেকে দোকান থেকে একটা লোক হুড়মুড় করে বেরিয়ে এলো আমার দিকে। আচ্ছা। আমি আমি একটু হকচকিয়ে গেলাম। লোকটা কি আমাকে চেনে? হুড়মুড় করে এসে লোকটা আমার সামনে দাঁড়িয়ে। হুম। আমি বললাম, "লোকটা কি আমায় চেনে?" আমি তো ভাবলাম না, একে তো আমি পশমিন কালেও দেখিনি। তাহলে ততক্ষণ আমার সারা শরীর প্রায় ছেড়ে দিয়েছে আমার। ওই জলকষ্টে আর খাবারের কষ্টে। এই লোকটা এলো কোথা থেকে? একে আমি সত্যিই তো তো। কোনোদিন দেখিইনি। কিন্তু সেই লোককে আমি আর দ্বিতীয়বার কেন, আমি আর ওখানে মানে যতক্ষণ ছিলাম আর পরের দিন অবধি ছিলাম, সারাদিন অবধি ছিলাম। আমি সে লোককে আর ধরতেই পারলাম না যে কোথায় সে লোকটা গেল কোথায়? এইটুকু খুবই জায়গার মধ্যে আশ্চর্যজনক ঘটনা। আমি হ্যাঁও বলিনি, আমি মাথা খালি নাড়ি। আমি তো হ্যাঁ, অবাক হয়ে ওটাই ভাবছি যে মুখটা আমি দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, হ্যাঁ। বা এরা কারা? আমি সেটা চেনার চেষ্টা করছি। তা বলছে, "তুমি আ ক্রিকেট খেলো?" আচ্ছা। আমি বললাম, আমি মাথা নাড়লাম, "হ্যাঁ।" "তুমি খুব ভালো ক্রিকেট খেলো। আমি তোমার খেলা দেখেছি। আমি তোমার খেলা দেখি। তুমি খুব দারুণ ব্যাটিং করো। তোমার বাঁ হাতের ব্যাটিং আমার খুব ভালো লাগে।" আমি বললাম, "এ আমার নাড়ি নক্ষত্র সব জানে।" নমস্কার প্রিয় দর্শক, আমি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের চন্দন চক্রবর্তী বলছি। আবার একটি নতুন পডকাস্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তবে দেখুন, প্রতিবারই নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি নতুন ধরনের কোনো অভিজ্ঞতাকে নিয়ে, নতুন ধরনের কিছু দৈব অলৌকিক মুহূর্ত আপনাদের সামনে পরিবেশন করি। একটা কথা আপনাদের কাছে বারে বারে শুনতে পাই যে সংসারে মানুষের জীবনে দৈব অলৌকিক ঘটনা কি ঘটে, দেবতা কি মন্দিরের বাইরে সাধারণ মানুষের, গৃহস্থ মানুষের জীবনে অস্তিত্ব রাখেন। দেখুন, বিষয়টা যথেষ্ট বিতর্কিত বলতে পারেন, কেউ মানেন কেউ মানেন না। কিন্তু কোনো কোনো মানুষের জীবনে দৈনন্দিন পথ চলার মধ্যেই, চার দেওয়ালের বাইরেই তারা ঈশ্বরের স্পর্শ অনুভব করেন। সেই অনুভবের বিবরণ সবসময় যে বইয়ের পাতায় থাকে তা কিন্তু নয়। বইয়ের পাতার বাইরেও আমাদের জীবনের বিভিন্ন রকম জার্নি থাকে। সেগুলো আমাদের ভালো লাগার পাহাড়, ভালো লাগার সমুদ্র, ভালো লাগার জঙ্গল বা জনারণ্যে মিশে থেকেও সেই স্পর্শ আমরা মাঝে মাঝে অনুভব করি। আজকে আমাদের মধ্যে এমন একজনকে পেয়েছি যিনি কাঁচরাপাড়ায় থাকেন, মাননীয় শ্রী অঞ্জন বসু। নমস্কার অঞ্জন। নমস্কার। সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাকে স্বাগত জানাই। অঞ্জন পাহাড় খুব ভালোবাসে। পাহাড় তার কাছে একেবারে বন্ধুর মতো। হৃদয়ের কোনো গভীর যত্ন করা আধারে সে পাহাড়টিকে রেখে দেয়। পাহাড় তার কাছে সহচরের মতো। সে জীবনে বারে বারে ছুটে গেছে পাহাড়ে, আর সেখানেই চলার পথে চলতে চলতে ঘটেছে তার দৈব অলৌকিক অভিজ্ঞতার সঞ্চয়। সেই কথাই আজকে তার কাছে আমরা শুনব। অঞ্জন, তোমার এই যে জার্নি, বিশেষ করে বলা যায় যে আমরা যেটাকে বলি হয়তো পাহাড়কে ভালো লাগে, পাহাড়ে ঘুরতে গেলাম, কিন্তু সেইখানে গিয়ে শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য দেখার মধ্যে থেকেও কিভাবে দেবতা বা ঈশ্বরের সন্ধান তোমার জীবনে প্রবেশ করেছিল, সেইটা যদি আমাদের আজকে এখানে বলো। পাহাড়ে আমি অনেকবারই গেছি। মানে পাহাড় চড়তে ভালো লাগতো, পাহাড়ে ঘুরতে ভালো লাগতো, এবং একাকী পাহাড়ে মানে যেগুলো সাধারণত লোকে ফ্যামিলি ট্যুর করে, সেই সব জনবহুল জায়গা ছেড়ে একটু একান্তে, সেটা কোনো মানে ট্রেকিংও হতে পারে বা কোনো একটা উপত্যকায় জঙ্গল, পাহাড় জঙ্গলের মধ্যে রাত কাটানো, এগুলো আমার খুব ভালো লাগে। একটু প্রকৃতির সাথে খুব একাকিত্বভাবে মিশে থাকা যায়, অনেক কিছু শেখা যায়, অনেক কিছু শেখায় ওর প্রকৃতি আমাদেরকে। তো যাকগে, তা এই জিনিসের ছোটোবেলা থেকেই হলেও, ছোটোবেলা থেকে আর বাবা মার সাথে ঘুরতে গেছি যখনই ট্রেনে করে গেলেই জিজ্ঞেস করতাম, পাহাড় আছে? মা বাবা দূরের কোনো টিলা দেখা থাকলে বলতো, ওই দেখ পাহাড়, আর আমি হাঁ করে দাঁড়িয়ে থাকতাম। ওই তো পাহাড় পেয়েছি, ওই একটা পাহাড় পেলে আমি যথেষ্ট, আমি যে পাহাড়ে যাচ্ছি তার মানে। জানি না এটা আমার কোনো কীভাবে ছোটোবেলা থেকে পাহাড়ের প্রতি অদ্ভুত টান। তো সেভাবেই একবার ছোটোবেলায় বাবা মার সাথে, বাবা মা, আত্মীয় স্বজন আরও ছিল আমার, আহ, মামা বাড়ির সবাই একসাথে কেদার বদ্রী ঘুরতে গেছিলাম। সালটা বোধহয় 2002 ছিল। হ্যাঁ, তাই হবে। যাকগে, তার আগে একবার আমাদের ঠিক হয়েছিল যাওয়ার, কিন্তু ওই যে শেষ মুহূর্তে ক্যান্সেল হয়, কারণ ওখানে একটা ভূমিকম্প হয়। ভূমিকম্পের জন্য রাস্তা বন্ধ হয়ে গেছিলো, ফলে ক্যান্সেল হয়ে যায়।
তারপর আবার ঠিক হয়, তো 2002-তে যাকে সেটা সফল হয় যাওয়াটা, যাই আমরা। তো যাক, তো একটু শর্টে বলি, তো হরিদ্বার থেকে সরাসরি আমরা ঋষিকেশ হয়ে গৌরীকুণ্ডে পৌঁছি। সেই কেদারের পথ আজকে আর নেই, সেই পথ ছিল রামওয়াড়া হয়ে। আচ্ছা। আজকে তো 2013-র ওই ভূমিকম্পের পরে, বিধ্বংসী। বন্যার পরে এখন রাস্তা ঘুরে গেছে। যাকে সেটা 2002 সাল যেহেতু রামওয়াড়ার রাস্তা ছিল, তা গৌরীকুণ্ডে যখন পৌঁছে তখন রাত হয়ে যায়। এবং তখন অত হোটেলও ছিল না, বেশ কিছু ধর্মচলা ছিল, ওই একটা দুটো হোটেল থাকলেও থাকতে পারে, আমার ঠিক মনে নেই, অনেক আগে। তবে অন্ধকার নেমে গেছিল, পুরো ঘুটঘুটে অন্ধকার, এবং আমরা কোনো ঘর খুঁজে পাচ্ছিলাম না। ওই কনকনে ঠান্ডা, আর সারা রাস্তা এই গাড়িতে এসে মানে ধকলও সেরকম, আর এতটা উঁচুতে আসা প্রথম সেবার। তা আমরা সব এক জায়গায় রাস্তার পাশে চুপচাপ দাঁড়িয়েছিলাম। আমার মামা ছিলেন, বাবা ছিলেন, ওরাই খোঁজ খবর নেওয়া শুরু করলো আশেপাশে কিছু আছে নাকি। তো দেখ, অনেকক্ষণ দাঁড়ানোর পরে এক পান্ডা টাইপ গোছের একজনকে ধরে অনেক অনুরোধ করার পরে সে এক ঘরের ব্যবস্থা করলো। সে, ওটা ঘর বলাই ঠিক আছে, ওর থেকে বেশি কিছু বলা যায় না। রাস্তা থেকে নিচের দিকে, যদিও পাহাড়ের এটাই সিস্টেম, রাস্তা উপরে যখন অনেক চলে যায় আর বাড়ির নিচগুলো অনেকটাই নিচে নেমে যায় হ্যাঁ, ঢালের জন্য। সেটাই। তা ওটা একদম নিচে ছিল, ওটা বোধহয় ওদের সিঁড়ি ঘরের তলায় কোনো একটা ছোট ঘর হবে, ওখানে সাধারণত কাউকে থাকতে দেয় বলে মনে হয় না। আহ, ওখান থেকে বাথরুম বা পায়খানার পাইপ টাইপগুলো চলে গেছে, ওর ভিতরে একটা কোনোভাবে একটা ছোট্ট জায়গার মধ্যে সবাইকে বললো এই আছে, এর থেকে বেশি কিছু হবে না। তো অনেক, ওটাই অনেক তখন, কোনো মতে এই ঠান্ডার মধ্যে বাইরে থাকার থেকে ওর মধ্যে ঢুকে পড়ে কিছু তো রেস্ট পাওয়া যাবে। রাতের অন্ধকারটাকে বাঁচিয়ে। হ্যাঁ, এবার তখন আলো অত ছিল না, কোনো কোনো জায়গায় টিম টিম করে 0 ওয়াটের বাল্ব জ্বলতো, কোথাও ম্যাক্সিমাম জায়গায় মোমবাতি বা হ্যারিকেনই চলতো। যাক, তো ওই ঘরে ঢুকে উম, রাতে আর খেয়েছিলাম বলে আর মনে পড়ছে না আমার, কিন্তু শুয়ে পড়েছিলাম এটুকু মনে আছে। আচ্ছা। কারণ ধকল আর নেওয়া যাচ্ছিল না, যে যার মতো মাটিতে বিছনা পেতে শুয়ে পড়ল ঠান্ডা করতে। পরের দিনই বেরোতে হবে সকাল 7টায়, বললো যে আরও ভোর 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 বেরোলে ভালো। কিন্তু বুঝলাম যে এটা রাত হয়েছে, এই শুতে শুতে রাত হয়েছে, সকালে উঠতে বোধহয় কেউ পারবে না, অত ভোরবেলা 7টা 8টাই হয়তো হবে। কিন্তু বলে দিয়েছিল যে 3টের সময় আমাদের ভারত সেবাশ্রমের সঙ্গে উপরে থাকার ব্যবস্থা ছিল। তো ওদের হচ্ছে লাস্ট টাইম হচ্ছে 3টে খাবারের, 1টা থেকে 3টে সেই সময় টাইমিং ছিল, এখন জানি না কি টাইমিং। সুতরাং যদি 1টা থেকে 3টের মধ্যে পৌঁছতে পারে তবে খাবার জুটবে, নাহলে আবার সে রাতে। আরে বাবা। তার উপরে কোনো সেরকম খাবারের আজকালকার যে হোটেল টাইপের সেরকম কিছু তো সেই সময় কিছু ছিল না। এই যে সকালবেলা 7টার সময় আমরা সবাই টুকটুক করে যে যার মতোই ঘুরতে শুরু করলাম। একটাই রাস্তা সোজা চলে গেছে কেদার। আহ, বেরোতে যাবো, একজন বলল যে হাতে একটা লাঠি ধরিয়ে দিয়ে বলল যে এটা সঙ্গে রাখো, 2 টাকা করে বোধহয় তখন নিত। এটা সঙ্গে রাখো, কাজে দেবে। তা বাবা আমাকে বললো ওটা নিয়ে নে, আমি নিলাম। তা সবাই একসাথে ওটা শুরু করলাম, ভালোই লাগছে। পাহাড় জঙ্গল নদী, মন্দাকিনী নদী বয়ে যাচ্ছে, পাশ দিয়ে উঠছি, প্রচুর লোক উঠছে পরে। আহ, হর হর মহাদেব বলতে বলতে চলছে, জয় কেদার জয় কেদার বলতে বলতে চলছে সব। আমি ভালো, আমিও বলি, নতুন নতুন ব্যাপার একটা। আহ, তখন আমার বোধ হয় ক্লাস 10-এ পড়ি আমি হবে। হ্যাঁ, তো যাকগে, তো উঠছি, উঠতে উঠতে দেখলাম প্রথমেই আমার যে দিদিমা ছিল, দেখলাম পারবে না, বয়স হয়ে গেছে, পারবে না। আমার মাসি ছিল, সে, তার স্বাস্থ্য অত্যাধিক বড়, মোটাসোটা, তার পক্ষেও সম্ভব নয়। আর ছিল আমার মামাতো বোন, সেও বললো যে আমিও হাঁটবো না, বলে 3জনের জন্য 3টে ঘোড়া করা হলো। ওরা ঘোড়া নিয়ে টুকটুক করতে করতে দেখলাম বেরিয়ে গেল, বাকি আমরা রইলাম। হাঁটছি, হাঁটতে হাঁটতে তা আমি দেখছি এদিকে, মানে ওদের সবার থেকে ছোট ছিলাম আমি আর বোন, মামাতো বোন। তো মামাতো বোন তো যখন ঘোড়া নিয়ে বেরিয়ে গেল, পড়ে থাকলাম আমি। আমি দেখলাম আমার হাঁটার গতির সাথে এদের গতি মিলবে না, অনেক চেষ্টা করলাম মিলিয়ে মিলিয়ে হাঁটার, দেখলাম আমিও তো হাঁপিয়ে যাচ্ছি, আমি স্বচ্ছন্দে হাঁটতে পারছি না। ফলে আমি যদি নিজের মতো হাঁটতে পারতাম খুব ভালো হতো, আর এই প্রকৃতি সৌন্দর্য দেখতে দেখতে হাঁটা যেত বেশ মনের আনন্দে। বার কয়েক চেষ্টা করলাম তাল মেলানোর, মেলাতে যখন পারলাম না, আমি বলে দিলাম যে আমি চললাম, তোমরা আসো,
সবাই তো পিছন থেকে না 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 যাবি না যাবি না করে যাচ্ছে, আমি কাউকে শুনলামই না, আমি বরাবর একটু একরোখা টাইপের, আমি শুনিও না। দেখলাম একটাই রাস্তা, যাই, কোথাও না পারলে দাঁড়িয়ে যাবো। তো এই বলে হাঁটা শুরু করে দিলাম। আর ঘুরেও দেখলাম না, ঘুরে দেখলে আমাকে জানি যে আমাকে ডাকবে, সুতরাং দেখাই যাবে না, সোজা হাঁটা শুরু। তো প্রথমে প্রথমে রাস্তার ঢালটা এরকম, তারপর রামহাটা থেকে রাস্তার ঢালটা একটু এরকম খাড়াই। তো প্রথমে হাঁটতে ভালোই লাগছে, সকাল সকাল বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গাছের তলা দিয়ে বেশ সুন্দর লাগছে, বন জঙ্গলের ভিতর দিয়ে ছায়ার ভিতর দিয়ে রোদ ছায়া রোদ ছায়া, বেশ সুন্দর লাগছে হাঁটতে। বেশ দ্রুততে মানে দ্রুত গতিতে হাঁটা শুরু করলাম, আচ্ছা। সবাইকে ছাড়িয়ে উঠে যাচ্ছি, এটাই আনন্দ লাগছে, আমি সবার ফার্স্ট হবো, এমন একটা ব্যাপার। তো হাঁটছি 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 উঠতে উঠতে আস্তে আস্তে রাস্তার খাড়াইও হচ্ছে, আমিও বুঝতে পারছি কেন ভালো লাগছে। তো মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখেই মন ভরে যাচ্ছে, আচ্ছা। ওতেই হাঁটছি। তো হাঁটতে হাঁটতে মোটামুটি 4-5 কিলোমিটার চলে এসেছি তখন, মাইল ফলক তাই বলছে। তো মনে হচ্ছে সকালে তো কিছু খেয়ে বেরোয়নি, এবার তো এত তো হেঁটে ফেলেছি, তারপর পাহাড় চড়া, পেটে মনে হচ্ছে বড় টান পড়ছে। আহ, উপরে বলেছি খাবার আছে, না, যদি এরকম ভাবেই হাঁটতে হয় তাহলে আমার ধারণা ছিল আর ঘন্টা দুই ম্যাক্সিমাম, তাতেই পৌঁছে যাবো আমি। নিজের উপর খুব কনফিডেন্স ছিল, এই ঘন্টা দুয়ের মধ্যে পৌঁছে যাবো, ঠিক আছে, খাবারটা চেপে দিই, মানে খিদেটা চেপে যাক, আমি একটু হাঁটি, তাড়াতাড়ি হাঁটি। তো যত উপরে উঠছে তত রাস্তা খাড়াই হচ্ছে, আর গতি স্লো হচ্ছে। এবার দেখছি এবার গলা শোকাতে শুরু করেছে, এ তো মহাবিপদ। এবার আমি জল কোথায় পাই, খাবার তো নয় উপরে গিয়ে পাবো, কিন্তু জল কোথায় পাই। ঠিক আছে, চেপে চলি না, দেখি না, আস্তে আস্তে দেখছি আমার এবার খাবার আর জল দুটোরই অভাবে আস্তে আস্তে গতি কমেই চলেছে। ততক্ষণে আমি একটা দুটো দোকান চোখে পড়লো, দোকানে দেখলাম জল আছে, ওরা চা বিস্কুট সবই আছে, কিন্তু টাকা কোথায়, হয়তো টাকাটাও নেই, আমার কাছে তো কিছুই নেই, আমি কেন ওদেরকে ছাড়লাম, এ তো ওই ভুল করে ফেলেছি। তখন জোশে বেরিয়ে চলে গেছি, এতটা রাস্তা চলে এসেছি, ওরা তখন অনেক নিচে, এখন এত রাস্তা কি ফিরে যাব, এবার কি করি। উম, কিছু টাকা পয়সা যদি আনতাম, অত মাথা ছিল না আমি যে একা একা চলে আসবো। যাকে এখন কি কিছু করবার নেই, হাতে কোনো উপায় নেই, তাহলে আমি বরাবরই একটু মুখ চোরা, হয়তো জল চাইলে ওরা দিত, কারণ পাহাড়ের লোকেরা ভালোই হয়, দিত, কিন্তু আমি চাইতে পারলাম না। এ শুধু জল খাওয়ার জন্য ওরা বসে আছে বিক্রি করার জন্য, সবাইকে চা খাবার কেক টেক দিচ্ছে, তা আমি শুধু জল চাইবো, চাইতে পারলাম না। আর চা তো খাওয়ার কোনো উপায়ও নেই, পয়সা নেই, বিস্কুট খাওয়ার উপায় নেই, পয়সা নেই, কিচ্ছু নেই। আর যখন উপায় নেই তখন আমি আস্তে আস্তে শরীর ঝিমাচ্ছেই বুঝতে পারছি। মোটামুটি 7 কিলোমিটার পরে রামওয়ারা এলো, বাদিকে একটা ঝর্ণা ছিল, ঝর্ণাটা দেখলাম, মানে ঝর্ণাটা একটু দূরেই ছিল। আমার হয়তো এখন হলে, যখন পরবর্তীতে পাহাড় গেছি তখন ঝর্ণার জলই ভরসা ছিল, ঝর্ণার জল নালার জল এইসবই খেয়েছি, তখন যদি ওইটার অভ্যাসটা থাকতো আমার কোনো অসুবিধা ছিল না, আমি গিয়ে খেয়ে ফেলতাম, কিন্তু ঝড় সে অভ্যাসটা নেই, প্রথম পাহাড় চড়াটা, বুঝতে পারলাম ঝর্ণাটা খালি দেখলামই, দেখে এবার আর পারছি না, শরীর আর দিচ্ছে না। এইবার উপরে রামওয়ারার ওখানে অনেকগুলো দোকান পেলাম, বেশ পকোটা টকোটা ভাজছে, লোকে খাচ্ছেও সেরকম। ওখানে একটা দুটো ধর্মশালাও দেখতে পেলাম, দেখলাম বহু বয়স্ক লোক ওখানে স্টে করে যাচ্ছে, পরের দিন বেরোবে, বা আগের দিন যারা থেকে গেছে তারা আজকে ওখান থেকে বেরোচ্ছে। আমি কেন, ওদের থাকার জায়গা রয়েছে, ডাইরেক্ট কেদার নয়, কেদারের মাঝে একটা জায়গা আছে, ওখানে একটা দোকানও রয়েছে, কিন্তু খাবার অনেক লোকও আছে ওখানে যারা খাওয়া দাওয়া করছে, বাজারঘাট করছে, কিন্তু আমাকে তো উপায় নেই। হ্যাঁ, মানে বেল পাকলে কাকের কি, আমার সব দিকে কি হবে, ঠিক আমাকে ঠিক ঠিক। আমাকে উপরে উঠতে হবে, কিন্তু উপরে আস্তে আস্তে এবার টাইম বেরিয়ে যাচ্ছে, 3টের মধ্যে ঢুকতে না পারলে খাবার জুটবে না। তো সুতরাং আমি এবার উঠতে গিয়ে দেখলাম রাস্তা এবার খুব খাড়াই, আমি আর টানতে পারছি না, মানে 2 পা যাচ্ছি আর দাঁড়িয়ে পড়ছি, আবার 2 পা যাচ্ছি দাঁড়িয়ে পড়ছি, হাতের লাঠিটা মানে অনেক ভারী ভারী মনে হচ্ছে, এখন যে শরীরটা ভারী হয়ে গেছে, একটু একটু করে উঠছি উঠছি, মানে আর তো খিদে পিপাসার কথা বাদই দিলাম, ওটার অবস্থা, ওটার জন্য শরীরের অবস্থা এমনি কাহিল হয়ে গেছে, আর নিতে পারছি না, কারণ লাস্ট 2 ঘন্টা আমি কিছু পাইনি। আহ, এবার আমি তাহলে মনে জোর নিয়ে আমি টুকটুক করে উঠছি, এবং এমন সময় দেখি ডান দিক থেকে, আমার মনে আছে ডান দিক থেকে দোকান থেকে একটা লোক হুড়মুড় করে বেরিয়ে এলো আমার দিকে। আচ্ছা। আমি আমি একটু হকচকিয়ে গেলাম, লোকটাকে আমাকে চেনে,
ওখান থেকে এসে লোকটা আমার সামনে দাঁড়িয়ে হুম। হ্যাঁ না লোকটাকে আমার চেনে বললাম আমি তো ভাবলাম না একে তো আমি কোশমিন কালেও দেখিনি হ্যাঁ থাকার দেখি লাভ নেই আমি আস্তে করে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে যাবো উনি আমাকে জিজ্ঞেস করলেন কেদার যাবে হ্যাঁ কেদার যাচ্ছ হুম। আমি বললাম হ্যাঁ সবাই তো কেদারই যাচ্ছে চলো আমিও যাই বললাম আপনি কি বললো আমিও কেদার যাচ্ছি আমার তখন মাথাটা গরম হয়ে গেছে এমনি পেটে খিদে হ্যাঁ, জল পিপাসা হ্যাঁ, মানে পরিশ্রম হয়েছে মানে দম পাচ্ছে না ঠিকঠাক করে তারপর উঠকো একজন এসে হুম। আমাকে এই ধরনের কথা কেদার যাবে রাস্তাটা কেদারেই যায় তো এটা বলার কি আছে আমার মাথাটা গরম হয়ে গেল স্বাভাবিক। তা বলছে আমিও যাবো বলছে আমি বললাম, আপনি কে বলছে আমিও কেদারেই যাবো বলে আপনারা বলছে, আপনি কোথা থেকে এসছেন আমি জিজ্ঞেস করলাম বলছে আমি কলকাতা থেকে এসেছি আমি বললাম, আপনার সাথে কে আছে বলে আমার সাথে কেউ নেই আমি একাই আছি বললাম, একা আছি তাহলে একা যখন এতটা এসছেন একাই যান আ- আমাকে ধরেছেন কেন চলো না একসাথে যাই আহ, তোমাকে ছাড়তে চাইছেন না আর কি। তখনও বুঝিনি হ্যাঁ। এবার উনি বলছে না চলো না একা একা বোর হয়ে যাবো হুম। চলো দুজন মিলে যাই এরকম, আমার মাথাটা গরম হচ্ছে আমি যদি সবার সাথে যাওয়ার ইচ্ছে তো আমার ফ্যামিলি রয়েছে নিচে হুম। আমি ওদেরকে ফেলে একা একা উঠবো বলে উঠেছি উঠকো একজন এসে আমার সঙ্গে জুটলো মাথা খুব গরম হচ্ছে এই লোকটার বয়সও আছে আমার থেকে অনেকটাই বড় তো আমি বললাম ঠিক আছে উঠুন আমি আমার মতো উঠি আপনি উঠুন বলছে হ্যাঁ চলো পাশাপাশি যাই গল্প করতে করতে উঠে যাবে উঠছিলাম আমি তো কথা এমনিই বলি না আর গল্প করবো ওটার সাথে তো আমি চুপচাপ আমার মাথা তো রাগে গুজগুজ করছে আমার তখন রেখে কি যতক্ষণে একে আমি সারিয়ে এগোতে পারি আমি একটু তাড়াতাড়ি উঠতে গেলাম উনিও আমার সাথে তাল মিলিয়ে একটু জোরে হাঁটতে গিয়ে দেখলাম উনার জিভ বেরিয়ে গেছে মানে উনি পাচ্ছেন না কারণ আমরা থেকে রাস্তার অনেকটাই খারাপ হুম। উনি হাঁটতে আর পারছেন না একটু একটু করে উঠছে আর তাড়িয়ে পড়ছে একটু করে উঠছে ওনাকে দেখে আমার আরো কষ্ট হচ্ছে এবার হুম, হুম, যে এ তো ভদ্রলোক আমাকে একা একা এসছে হুম, আমার সাথে যেতে চাইছে হুম, কিন্তু এ তো উঠতেই পারছে না একে ফেলে আমি যাই কি করে হুম, আমার একটা অদ্ভুত একটা টান তৈরি হলো হুম, না টান করে লাভ নেই ইনার যখন অসুবিধা হচ্ছে এলাম ইনি না আমার লাঠিটা ধরুন হুম, হুম, আপনার উঠতে সুবিধা হবে তো উনি বললেন তা আমি লাঠি নিলে তুমি কি নেবে না, আমার লাঠির দরকার নেই আমি এমনিই পারবো ওই লাঠি উল্টে আমার বোঝা হয়ে গেছে এখন ও আপনি নিয়ে ওঠেন আপনার কাজে লাগবে এটা নিল হ্যাঁ এবার লাঠি নিয়ে টুকটুক করে নিজের মতো উঠুন আমি চললাম সে আমি চললাম বলা ঠিকই বলেছি ঠিকই কিন্তু আমি উঠতে গিয়ে 2 পা 3 পা যার পর দেখছি আমি পাচ্ছি না উঠতে কেমন যেন পিছু পিছু টান লাগছে হুম, এই লোকটাকে আমি একা ফেলে চলে আসবো সেই লোকটাও দেখি টুকটুক করে লাঠিটা দিয়ে আসছে এরম, আসুক আমার থেকে একটু তফাৎ থেকে হাঁটুক তবু তো আমি একা হাঁটবো ওনার সাথে আমি হাঁটবো না রাগ তো সুতরাং আমি টুকটুক করে এবার পকেটে হাত দিয়ে আস্তে 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 উঠছে এলাম তো এতে আমার সুবিধা লাঠিটা আমার বড্ড ডিস্টার্ব করছিল দু হাত ফাঁকা হয়েছে এখন একটু উঠতে সুবিধা হচ্ছে ভার কমেছে একটু তো হাঁটছি হাঁটছি টুকটুক করে করে ও বারবার দাঁড়াচ্ছি দেখি পিছনে উনি আস্তে 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 হাঁটছে আমি বললাম ওনার জন্য একটু দাঁড়িয়ে গেলাম একটু করে আমি এগোই উনি আসে আমি আবার একটু এগোই আবার দাঁড়িয়ে পড়ি উনি একটু আসে এরকমভাবে আস্তে আস্তে কিছুটা ওটা কিন্তু আমার আর শরীর চলছে না হুম, তখন এই কিছু লাগবেই পেটে হুম, দিতে হুম, তখন আর হচ্ছে না কিন্তু সেই কথাটি কাউকে মুখ করে বলা যাবে না কারণ বলার মতো লোক নেই হুম, তো উনি আসছে আস্তে আস্তে আমি আবার একটা জায়গায় আমি চলে দাঁড়িয়ে পড়লাম যে একটু রেস্ট নিই উনি যতক্ষণে উঠে আসবে ততক্ষণ আমার একটু রেস্ট হবে তা আমি দাঁড়িয়ে রয়েছি উনি একটু করে উঠে এলো যে বললো চলো চা খাই আমার মানে সেই মেঘনা চাইতেই জল চা খাবো মানে একটু জলও পাবো চা চা পেলে একটু বিস্কুটও পাওয়া যাবে কিছু তো একটা পাওয়া যাবে হ্যাঁ না এই যে আমার পয়সা নেই আহ আমি আছি তো চলো না চা খাই আমি খুব চা খেতে ভালোবাসি আমার চা লাগবেই একটু অনেকটা হেঁটে ফেলেছে হলে তাকিয়ে দেখলাম উনি কতটুকু হেঁটেছে আমি এখানে হাত দিয়ে বুঝতে পারবো না মানে একতলা হয়তো উঠেছে আচ্ছা, ওটা উনি অনেকটা হেঁটে ফেলেছে আচ্ছা, তা আমি বুঝলাম আমি অনেকটা হেঁটে ফেলেছি আপনার খুব খাটনি হয়ে গেছে আপনি চা খেলে তো আপনি ওখান থেকে খেয়েই আসতে পারতেন বলছি ওখানে তো আমি তো খেয়েছি কিন্তু আমার গলা শুকিয়ে গেছে আমি এইটুকু তো আপনার গলা শুকিয়ে গেল আপনি এতটা উঠবেন কি করে আরে হয়ে যাবে চলো না দুয়ের মিলে খেতে আমি বলছি আবার আমার মাথা খেয়ে নেবে তো যাক গে তিনি আমাকে নিয়ে টেনে ঢোকালো নিজে চা খেলো আমাকে চা খেলাম আমি ভরপেট জল খেলাম হুম, হুম, চা খেলাম তখন ওখানে লিকার চাই থাকা যেত মিষ্টি বেশি লিকার চা লিকার চা মিষ্টি বিস্কুট খাই দিল খেয়ে দিয়ে বললো চলো গায়ে জোর এসছে আবার এবার হাঁটা যাক
আমি তখন মনে ভাবলাম আমার যেটা মানে আমাকে উনি খাওয়ালেন, ওনাকে ছেড়ে যাব, হুম, ছেড়ে যেতে পারলাম না। বললাম থাক, বিরক্ত লাগছে পাশে পাশে যাচ্ছে বলে আমি একটু তফাৎ রেখে ওনার থেকে হাঁটতে শুরু করলাম। আচ্ছা এইভাবে বাকি যে 7 কিলোমিটার রাস্তা উনি নয় নয় করে উনি 7 থেকে 8 বার দাঁড়িয়েছে। আচ্ছা আচ্ছা। দাঁড়িয়েছে, চা বিস্কুট কেক জল লেগেই আছে, আর আমাকেও খেতে হবে। সারা রাস্তা আমি খেয়েও গেলাম, মানে একটু আগে অব্দি ওনার প্রতি যে কিছুক্ষণ আগে অব্দি, একটু আগে কি বলছি, বেশ কিছুক্ষণ আগে অব্দি ওনার প্রতি যে রাগটা ছিল, সে রাগটা কোথায় চলে গেল। তখন মনে হচ্ছিল যে ইনাকে ছাড়া যাবেই না, আর ইনি আমাকে ছেড়ে যাবে না। দুজনেই মনে হয় এসছি আমরা, দুজনেই একসাথে বোধহয় যাচ্ছি উপরে। এরকম একটা ব্যাপার। তা দুজন মিলেই ওই খাচ্ছি চলছি, চলছি খাচ্ছি, এরকম একটা করতে করতে আস্তে আস্তে দেখলাম, অনেক দূর থেকে দেখলাম মানে চূড়াটা দেখতে গেলাম, মন্দিরের চূড়াটা। সবাই চিৎকার করছে জয় কেদা জয় কেদা, উনিও চিৎকার করলো। আমার বুঝতে চিৎকার বেরোচ্ছে না, আপাতত পৌঁছতে পারলে বাঁচি। তো অনেকটা উপরে ওঠার পর আমার ওঠার পরে মানে বাকি যে শেষ স্ট্রেচটা, ওটা অনেকটা এরকম এরকম স্ট্রেচ, খাড়াটা অনেকটা কম। তখন ওঠার পর অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম আমাদের ছায়াতে। তখন ঠান্ডা লাগছে রীতিমতো, কারণ বিকেল হয়ে গেছে। বিকেল হয়ে গেছে। ঘড়ি থেকে বুঝলাম খাবার জুটবে না আর, 3টে অনেকক্ষণ আগে বেজে গেছে, এবার সন্ধে নামবে। তো সুতরাং আস্তে 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 শেষ অবধি ব্রিজের মানে মন্দির ঢোকার আগে একটা ব্রিজ পড়ে, মন্দাকিনী নদীর উপরে একটা ব্রিজ পড়তো। ব্রিজের আগে একটা বাঁ দিকে একটা খোলা জায়গা আছে, ঘাস জমি। ওইখানে খুব দিক পৌঁছে আমি ওটাই খোলা জমিটা দেখে, ঘাস জমিটা দেখে আমি মনে হলো যেন আমি মখমলের বিছানা পেয়েছি। আমি শুয়ে পড়লাম, সে আর শরীর দিচ্ছেন না, পা ধরে গেছে, কিচ্ছু নেই, মানে সারা শরীরে কোনো সার নেই আমার। আমি মানে দুহাত দুপা ছড়িয়ে চুপচাপ শুয়েছিলাম। ওই লোক, আমি দেখলাম যে আমি না আসছি কিনা দেখতে, আমার মাসিও ওখানে দেখি চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। মাসি ছিল আর বোন ছিল, ওরা অনেকক্ষণ আগে উঠে এসছে। ওরা আসতেই বলল যে খাবার তো শেষ। হ্যাঁ, আমি তো জানতামই খাবার শেষ, বলার কি আছে, তোমরা তো এসে আগে আগে এসে বলে পড়েছো, ভালো করেই তো খেয়ে নিয়েছো, আমার তো আর খাবার জুটলো না। বলছে না, তো আর বলছে খাবার হবে না, 3টের পর বন্ধ। বললাম, এখন 5টা বাজতে গেল, আর খাবার জুটবে না, বুঝে গেছি। তা এবার আমি শুয়ে রয়েছি, এবার মাথাটা গরম হয়ে রয়েছে লোকটার জন্য। ও লোকটা আবার খাই হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। পুরোটা প্রকাশ করতে পারছে না। সেই লোকটা এবার পাশ দিয়ে বেরোনোর সময় বলছে মাসিকে, আপনাদের সম্পত্তি দিয়ে গেলাম, দায়িত্ব করে নিয়ে গেছিলাম, দায়িত্ব করে নিয়ে এলাম, দিয়ে গেলাম। শুনে আমার মাথাটা প্রচণ্ড গর্ব, আমি শরীর চলছে না আমার, কিন্তু মাথা আমার প্রচণ্ড গর্ব হলো, কে কাকে নিয়ে এলো? তুই বুড়ো, তোকে আমি নিয়ে এলাম ঠেলতে ঠেলতে, লাঠি যে লাঠিটা দিলাম, তোকে টানতে টানতে আমি তুললাম, মানে রীতিমতো রাস্তা রাস্তায় ওনাকে আমার ধরে ধরে তুলতে হয়েছে। আহ, তো সে বলে নাকি আমাদের সম্পত্তি দিয়ে গেলাম, দায়িত্ব করে দিয়ে গেলাম, বলে উনি চলে গেলেন ওই ব্রিজের থেকে, ব্রিজ ক্রস করে মন্দিরের দিকে যাবেন। আচ্ছা। আমার তখন মাথা গরম হলো, শরীরে আর জোর নেই যে ওনাকে দুটো কথা বলবো আমি। ঠিক আমি ওনাকে শুয়ে আছি, অনেক আস্তে আস্তে শরীরটা জোরালো, শরীরটা একটু গায়ে একটু গতি এলো, হুম, যে না এবার ওঠা যেতে পারে, এবার উঠে বসা যেতে পারে। ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে তখন, সূর্য প্রায় ডুবে গেছে, চূড়ায় চূড়ায় আলোগুলো জেগে রয়েছে। তা মাসিরা বলছে যে এবার ঠান্ডা পড়বে, ঝুপ করে ঘরে চল। তো সরস্বতী সংঘ হচ্ছে একেবারে শেষ প্রান্তে, ওর পরে যে শঙ্করাচার্যের ওই সমাধি। হ্যাঁ। তা সুতরাং আগে শেষ প্রান্ত, ওরা দেখলাম ওই টুকটুক করতে গেলে মাসিদের একটু মোটা সোটা হুম হুম। সময় লাগে যেতে। তা খাড়াই রাস্তা যেতে হবে মন্দির অব্দি রাস্তাটা। তো এবার টুক 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 করে হাঁটতে লাগলো, আমি বললাম যে আমি একটু পরে যাবো, এখানে তো অন্য হুম, কোথাও যাওয়ার জায়গা নেই। হুম। তারা নেই আর। হ্যাঁ, ও পৌঁছে যখন গেছি, আবার ওরাও এখনো আসেনি হুম। বাকিরা, আমি এখানে বসে একটু কিছু খুব ভালো লাগছে, পরে যাবো, তোমরা যাও, যাচ্ছি। তো যখন সব হয়ে যাওয়াতে মাথাটা একটু ঠান্ডা হলো, তখন খাওয়ার তো এখন আর কিছু পাবো না, এখানে সেরকম খাবারের দোকানও নেই আর। এই যে আমার তখন ওই মনে পড়লো যে ওই সময়টাতে আমার যে কষ্টটা, যে আমার পেটে খাবার নেই, খাবারের জলটাও নেই, মানে কোনো ব্যাগ যেহেতু ক্যারি করছি না, দোকানে চাইলে হয়তো পাওয়া যেত, কিন্তু মুখ চোরা, হুম হুম। আমি চাইতে পারিনি। এই যে ওই সময় যে অসম্ভব কষ্ট হচ্ছিল আমার, সেই কষ্টে আমি এতটা আসতেই পারতাম না, হয়তো ওখানে আমি দাঁড়িয়ে যেতাম বা ওয়েট করতাম যে কতক্ষণে পরের লোকেরা আসবে, এসে আমাকে দুটো কিছু দেবে, তাহলে হয়তো যেতাম। তাহলে ততক্ষণ আমার সারা শরীর প্রায় ছেড়ে দিয়েছে আমার, ওই জলকষ্টে আর খাবারের কষ্টে। তখন অনেক বেলা হয়ে গেছিল।
কন্টিনিউ অতটা ওঠা শরীরের মধ্যে প্রচণ্ড ক্লান্ত করে দিয়েছিল। এই লোকটা এলো কোথা থেকে? একে আমি সত্যি তো তো। কোনোদিন দেখিইনি। এবং মানে সবচেয়ে বড় কথা, তুমি তোমার কাছে এসে, তোমাকে জানে না চেনে না, তোমার কাছে এসে তোমাকে উপযাজক হয়ে নিয়ে যাওয়া, মানে এটা একটা খুব অপ্রত্যাশিত ছিল, অপ্রত্যাশিত ঘটনা। হঠাৎ করে আমার দিকে তেড়ে এলো হাসি মুখে। হ্যাঁ, হাসি মুখে তেড়ে এসে দাঁড়িয়ে বলে চলো। মানে যেন কতদিনের পরিচিত। ঠিক ঠিক। যে আমার জন্য উনি ওই অপেক্ষা করছিলেন, আমাকে দেখতে পেয়ে যে দোকান থেকে হুট করে বেরিয়েছে বলে চলো একসাথে যাই। এই লোকটা এলোই বা কোথা থেকে? চলে তো গেল। আমি ওনাকে ভাবছি এর তো পিছন পিছন গেলে ভালো হতো, যাবেটা কোথায়? সামনে তো মন্দিরের পরে ভাস্কর সংঘ, তারপরে তো ওই সমাধি, তারপরে তো ফাঁকা। হুম হুম। এ তো আর যাওয়ার জায়গা নেই। আছে কালীকুমড়ি ধর্মশালা ছিল ডান দিকে, আর দূরে ওই আমাদের ভাস্কর সংঘ। এরবারে থাকবেই বা কোথায়? দেখা তো হবেই, যাবে কোথায়? ওনাকে আমি ধরবো অবশ্যই, যে উনি বাড়িতে কে আছে বা কোথায় বাড়ি কলকাতায়। যদি তখন কলকাতা ভালো চিনতাম না আমি, কিন্তু নাম শুনতে কত কি। কিন্তু আর ওনার টিকিটাই খুঁজে পেলাম না আমি। তুমি ওই পুরোটা ছোট্ট একটু জায়গা, পুরোটা খুঁজেছো ভালো করে। হ্যাঁ ওই কোনো যাওয়ার জায়গা নেই আর কোথাও। হুম হুম, সীমাবদ্ধ ব্রিজ সীমাবদ্ধ ক্রস করার জায়গা। পর দুপাশে কিছু দোকান, ডান দিক কালীকমড়ি ধর্মশালা, সোজা হচ্ছে মন্দিরকে ধাক্কা খাবে, আর মন্দির থেকে বাদিক দিয়ে গেলে ওদিকে ভারত সেবার সংঘ, পিছনে সমাধি, এবং তারপর জল। সবচেয়ে বড় কথা দেখো, যদি মনে হয় যে উনি গিয়েই তো ফিরতে পারবেন না, কারণ ফিরবেন না, উনি গেছেন তো নিশ্চয়ই সেখানে থাকবেন, রেস্ট নেবেন, যাই হোক রাতে তো কিছু কেউ নামবেই না। আমার নামানোর কথাও নয়, তাহলে যাবেন কোথায়? এটা আমি সঠিক কথা। সত্যিই খুঁজে পেলাম না। আমি এমনকি আমি মানে ওখানে অনেকের মুখ বারবার দেখছি, হুম কারণ যেহেতু ছোট জায়গা, হুম হুম লোকে যাতায়াত করছে। এমনকি হরিদ্বারে কিছু মানুষকে আমরা যাওয়ার সময় দেখেছিলাম, তারাও বলেছিল আমরা কেদার বুদ্ধি যাব। হুম। আমি তাদেরকেও কেদারে বারবার দেখতে পেয়েছি। ওরাও আলাদা করে এসছে, কখন এসছে আমি জানি না, কখন চলে গেছে তাও জানি না, কিন্তু ওদেরকে আমি দেখতে পেয়েছি ওটার সময়, যে ওরা ওরা নামছিল তখন, যে এদের সাথে দেখা হলো। কারণ যেহেতু জায়গাটা ছোট, ওখানে তো হারাবার জায়গা নেই, ওইটুকু জায়গা। কিন্তু সেই লোককে আমি আর দ্বিতীয়বার কেন, আমি আর ওখানে মানে যতক্ষণ ছিলাম, আর পরের দিন অবধি ছিলাম, সারাদিন অবধি ছিলাম, আমি সে লোককে আর ধরতেই পারলাম না, যে কোথায় সে লোকটা গেলো কোথায়। এইটুকু খুবই জায়গার মধ্যে আশ্চর্যজনক ঘটনা। অনেক হোটেল থাকলে একটা ব্যাপার থাকে, যে অনেক হোটেলের ঘরে আছে, কোথাও হয়তো রয়েছেন। হুম। কিন্তু এখানে হোটেল তো সেরকম তখন এখন হয়তো হতে পারে, এখন তাবু টাবু অনেক কিছু হয়েছে, তখন সেরকম কিছু ছিলই না। ফলে অদ্ভুত লেগেছিল আমার যে এই হুম ঘটনাটা, যে মানুষটা গেল কোথায়, আর আমাকেই বা হঠাৎ করে ধরলো, হয়েছে আমাকে সারা রাস্তা খাইয়েও গেল। হুম হুম আহ, উনি নিজে যা খেলেন আমাকেও খাইয়ে গেলেন। হুম হ্যাঁ আমার মাথা খেয়েছে হুম সারা রাস্তা, আমার মাথা গরম করেছে, হুম হুম। কিন্তু আমার পেটের যে জ্বালাটা, আমার যে সমস্যাটা, মানে সেটা সমাধান করে দিন উনি কিন্তু বেরিয়ে চলে গেল। আহ, এটা আমার সত্যি অনেক পরবর্তী, আমি এখনো অবধি ভুলতে পারি না লোকটাকে, যে লোকটা কে ছিল ভাবি, কিন্তু বুঝতে পারি না যে এরকম হয়, হয়েছে আমার সাথে। আসলে সত্যি কথা বলতে কি জাগো অঞ্জন, ব্যাপারটা হলো এইভাবেই কিন্তু ঈশ্বর আমাদের সাথে সাথে আমাদের পরিত্রাণ করেন। এই হ্যাঁ, পরিত্রাণের প্রয়োজনটা তিনি বোঝেন, যে কখন পরিত্রাতা হিসাবে সেই পরিত্রাণটার প্রয়োজন। তোমার কাছে কিন্তু সেই হিসাবে সেই মুহূর্তে ঈশ্বরই এসেছিলেন। এটা হয়তো কমেন্ট সেকশানে অনেকে বলবেন, অবশ্যই আপনারা জানাবেন। আহ, অবশ্যই সেই পরমেশ্বরকে আমাদের প্রণাম জানাই, আহ, তিনি যেভাবে তোমাকে সেবার উদ্ধার করেছিলেন। হ্যাঁ, হতে পারে। এবারে তখন আমি এগুলো বিশ্বাসও করতাম না, কিন্তু আমার সাথে আর ঘটেছিল পরবর্তীতে ঘটনাগুলো আমার আজকের জীবনের অনেক কিছুর সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। হুম মানে আজকে আমি যে জীবনে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, হুম এই ঘটনাগুলো, ছোট ছোট জিনিসগুলোকে একত্রিত করে বলতে গেলে সেই রূপরেখাটা তখন থেকেই আঁকা শুরু হয়ে গেছিল, ঠিক যে আমাকে আজকে এই দিনে এরকম একটা জায়গাতে এনে দিয়েছে। ঠিক 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 ঠিক। সেটা এখন আমি কিছুটা আন্দাজ করতে পারি, কিন্তু তখন আমি কিছুই বুঝতে পারিনি। বেশ। এই ঘটনা এখানেই শেষ নয়, এই ঘটনার আরো কিছুটা অংশ আছে, মানে এই ঘটনার নয়, তবে আচ্ছা এরকম ঘটনা আরেকটাও সেই দিনকারই ঘটনা। আচ্ছা, কিরকম? যাকে সেদিনকে তো সন্ধে নেমে গেল, এবং আমার মাসি এবং বোন, ওরা যে মধ্যে ভরসবের সঙ্গে একটা ডরমিটরি ঘর ছিল, সব একসাথে শোয়, সেখানে পরপর বিছানা পাতা, সেখানে গিয়ে দিব্যি ওরা গিয়ে, ওদের তো যেহেতু হুম বেলায় সময় খেয়েও নিয়েছে 3টে নাগাদ, ফলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওরা একটুখানি শুয়ে পড়েছে, একটু ঘুমিয়ে নিই, রেস্ট নিচ্ছে। তা সারা রাস্তা ঘোড়ার পিঠে এসছে, কোমরে মাজাতে যথেষ্ট ব্যথা হয়েছে। ব্যথা হয়েছে। এবং আমার দিদিমাকে দেখলাম ওখানে অলরেডি শুয়েই রয়েছে, ঘুমোচ্ছেন নি। তো ওরা গিয়ে শুয়ে পড়লো, আমি চুপচাপ ঘরে বসে, ঘরে অত বড় ঘরে একটা টিমে 0 ওয়াটের বাল্ব জ্বলছে। এবার চারিদিকে এবার অন্ধকার নেমে গেছে। আমি ঠিক, বিছনাপত্র খুব ঠান্ডা, লেপ ঠান্ডা, বিছনা ঠান্ডা, ছোঁয়া যাচ্ছে না, এত ঠান্ডা। আর আমি এভাবে ঠান্ডার মধ্যে এভাবে, আর ঘরটা অন্ধকার বলে আরো বেশি স্যাঁতস্যাঁতে মনে হচ্ছে, ঠান্ডাটা আরো বেশি হুম বেশি হুম মনে হচ্ছে হুম হুম স্যাঁতস্যাঁতে। তা আমি চুপচাপ এখানে
ভূতের মতো বসে থাকার কোনো মানে হয় না। এখনো বাকিরা কেউ আসেনি, এদিকে অলরেডি দেখলাম অন্ধকার নেমে গেছে, মানে ঝুপ করে অন্ধকার, পাহাড়ের অন্ধকার নেমে তাড়াতাড়ি যায়। নেমে যায়। পুরো অন্ধকার নেমে গেছে, আমি কি করবো, একা একা বসে হয়তো ঘুমোচ্ছে। আমি যাই, গিয়ে ওই ব্রিজটার ওখানে গিয়ে দাঁড়াই বা বসি, ব্রিজটার ওখানে গিয়ে একটু ওখানে ওখানে একটুখানি ব্রিজে নামার জন্য হুম। কিছুটা অংশ নিচে হুম। সিঁড়ির মতো আছে, ওই মনে হলো ওখানে গিয়ে একটু বসি। ওতে ২-৫টা মানুষও দেখা যাবে, আর ওরা কতক্ষণে আসছে না গেছে দূর থেকে আমাদের দেখতে পাবো। হুম। আসলে ঘরে ভালো লাগছে না, তাই বাইরে যাই, বাইরের ওয়েদারটা ভালো লাগবে আমার, তাই পাহাড়টা ভালো লাগে বলে ওর মধ্যে বসে থাকবো, পাশে নদী বয়ে যাচ্ছে, বেশ ভালো লাগবে আমার। এইভাবেই আমি বেরোই, বেরিয়ে মন্দিরের পাশ দিয়ে, মানে মন্দিরকে বাঁদিকে রেখে মন্দিরের পাশ দিয়ে যখন দেখছি, মন্দিরে দেখলাম একটা আলো জ্বলছে, ওটার পাওয়ার আছে যেহেতু মন্দির বলে। আচ্ছা। আর বাকি যে পাশে দুপাশে, রাস্তার দুপাশে মন্দিরের সামনে যে রাস্তা, সেই রাস্তাটাই সোজা চলে গেছে ব্রিজ ক্রস করে, মানে ব্রিজ হয়ে সোজা নিচে নেমে গেছে ওই রাস্তাটাই। ওই রাস্তার দুপাশে বেশ কিছু দোকান, দোকানগুলো কিছু খাবারের দোকান, মানে সবজি দোকান আছে, কিছু উম, ওই ফলমূলে পাউরুটি টাউটি হুম। কিছু হুম। পাওয়া যায়, ওইসবই দোকানও আছে। তা সেই আহ, দোকানগুলোতে আলো বলতে হয় মোমবাতি, নাহলে হেরিকেন, আচ্ছা। ওই আলোটাই রাস্তায় এসে পড়ছে। আহ, তাতেই মানুষজনকে যা দেখা যাচ্ছে, মানুষজন বিশেষ নেই, তবে আছে, হুম। যা আছে। যারা লেট করে ফিরছে তখনও তাদেরকেও দেখতে পাচ্ছি, যারা আসছে। আর জয় কেদার হুম। করতে গেলে সোজাই মন্দির। হুম। আর আর যারা ওখানকার তারা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবার দেখলাম রাত যত বাড়ছে তত দেখলাম দোকানের মানে শাটার তো নেই ওখানে, হুম। হুম। মানে দোকান বন্ধ হওয়ার উপক্রম করছে, একে আলো আমার নিভে ঝাঁপ যাচ্ছে। বন্ধ করছে হুম। হুম। সব। এবার লাইটগুলো আস্তে আস্তে নিভছে, আর যত লাইট নিভছে রাস্তা তত অন্ধকার হয়ে যাচ্ছে। চাঁদ ছিল আকাশে, হয়তো পূর্ণিমা ছিল না, কিন্তু চাঁদের আলোটাও এসে পড়ছিল, বেশ সুন্দর লাগছিল। ওই রাতে প্রথম অত রাতে ওই যে দৃশ্যটা, চাঁদের আলো, হয়তো পূর্ণিমা থাকলে আরো জ্যোৎস্নায় ভেসে যেত জিনিসটা, কিন্তু সেটা পাইনি, কিন্তু যেটা পেয়েছি সেটা যথেষ্ট। তবে ওই রাস্তার আলো, ওই মোমবাতির আলোতেই আমি দেখতে পাচ্ছি যতটুকু যা দেখা যায়। তা হাঁটছি, আম, রাস্তায় ডান দিক দিয়ে হাঁটছি, হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখি সামনে প্রচুর অনেক মানুষই হুম। আসছে। হুম। আহ, দেখলাম হঠাৎ করে সামনে আমার রাস্তা দাঁড়িয়ে গার্ড করে তিনজন দাঁড়িয়ে গেল। তিনজন বলছি ঠিক বলা উচিত 2.5 জন, কারণ একটা বাচ্চা ছেলে, সামনে একটা বাচ্চা ছেলে, আর পিছনে দুজন, একজন ভদ্রলোক একজন ভদ্রমহিলা। আমি ভাবলাম আমি দোকানের সামনে দিয়ে হাঁটছি, অত ওনারা দোকানে এসছে, আমি ওনাদের সাইড করে বেরোতে যাব, ওই বাচ্চাটা আমাকে বলল, আমি তোমাকে চিনি। আচ্ছা, একটা জিনিস বলা বলা মানে এটা আমি বলতেই হবে, হ্যাঁ। ওই দোকানের আলোটা বাইরে এসে পড়ছে, আচ্ছা। আচ্ছা। দোকানটা তখনও খোলা, মোমবাতি জ্বলছে দোকানটাতে। বাচ্চাটার হাইটটা, মানে যে হুম। হাইটে, হুম। তার থেকে মোটামুটি 1.5-2 ফুট উপরে তার বাবা মা, হুম। 2 ফুটের বেশি হবে। যাক, মোমবাতির আলোতে বাচ্চাটার মুখটা আমি আবছা দেখতে পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি সেটাতে আমি তাকে চিনতে পারছি না। আচ্ছা। কিন্তু অদ্ভুত ব্যাপার, পিছনে যে যে ভদ্রলোক ভদ্রমহিলা দাঁড়িয়ে, তাদের মুখটা পুরো অন্ধকার। আমি তখন থেকে ওর মুখ দেখছি আর পিছনের দুজনের মুখ দেখছি, এদের মুখটা অন্ধকার কেন? বাকিদের মুখ তো আমি দেখতে পাচ্ছি, আবছা দেখছি, হ্যাঁ। কারণ হেরিকেনের আলোতে হ্যাঁ। বা মোমবাতি আলোতে দেখছি, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। কিন্তু এর মুখটা অন্ধকারই দাঁড়িয়ে রয়েছে। পডি কি করে থাকতে পারে এরকম দুটো মুখ অন্ধকার? আর এর মুখটা আমি হালকা ঝাপসা দেখতে পাচ্ছি, আলোর একটা সাইডে পড়েছে, একটা দিক অন্ধকার, অল্প অল্প দেখা যাচ্ছে। এবার সে বলছে সে আমাকে চেনে, বলছে আমি তোমাকে চিনি, তুমি রাস্তাপাড়ায় থাকো। বাবা, আমি কাছের পাড়া থাকো বলে দিচ্ছে। আমি বললাম, আচ্ছা। এই কোথা থেকে, একে তো আমি দেখিনি। হ্যাঁ। আমাকে চেনে, কাস্তাপাড়া দেখালাম, হ্যাঁ। আমি হ্যাঁও বলিনি, আমি মাথা খালি নাড়িয়েছি, কারণ আমি তো অবাক হয়ে ওটাই ভাবছি যে মুখটা আমি দেখতে পাচ্ছি না কেন, বা এরা কারা, আমি সেটা চেনার চেষ্টা করছি। তা বলছে তুমি ক্রিকেট খেলো। আচ্ছা। আর আমি মাথা নাড়লাম, হ্যাঁ। তুমি খুব ভালো ক্রিকেট খেলো, আমি তোমার খেলা দেখেছি, আমি তোমার খেলা দেখি, তুমি খুব দারুণ ব্যাটিং করো, তোমার হাতের ব্যাটিং আমার খুব ভালো লাগে। আমি আমার নারী নক্ষত্র সব জানে, কিন্তু সব গড়গড় করে বলে দিচ্ছে। ও আমার ক্লাবের নামটা বলেছিল, আমি ওখানে 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 তখন ক্রিকেট প্র্যাকটিস করতাম, আচ্ছা। মানে আচ্ছা। নেতাজি হ্যাঁ। হ্যাঁ। ছিল, স্পোর্টিং ক্লাব ছিল। হ্যাঁ। হ্যাঁ। উনি বললো, তুমি নেতাজিতে যখন নেটে ব্যাট করো আমি তোমার ব্যাটিং দেখি, নেটের পাশে দাঁড়িয়ে দারুণ লাগে, তোমার ব্যাটিং স্টাইলটা খুব ভালো লাগে। আচ্ছা। আম, আমি এবার মনে মনে ভাবছি, হ্যাঁ আমি ব্যাট করি ঠিকই, ওখানে প্র্যাকটিস যেহেতু করি, ব্যাট তো করি, আমার বোলিংটা বেশি ভালো লাগে, ব্যাটিং অত ভালো লাগে না, হ্যাঁ তবে ব্যাট তো করি আমি, এবং জানি আমার ব্যাটিং করি, আশেপাশে লোকজন দেখে,
এবার আমি ভাবি যাদেরকে দেখতে দেখি তারা আমাদেরই সতীর্থ, এবং কিছু জুনিয়র ছেলেও আছে তাদেরকে আমি চিনি। আমি তাদের মুখটা খালি স্ক্যান করার চেষ্টা করছি, কার মুখ এটা, এদের তো কারোর সাথেই ম্যাচ করাতে পারছি না, এটা কে? আমি হাঁ করে মুখের দিকে তাকিয়ে রয়েছি। উনি বলছে, ও আবার আমার মুখের দিকে কিছুক্ষণ তাকে হাসছে, হেসে চলি। হ্যালো, হ্যাঁ, আমি কি বলবো। ও সোজা চলে গেল, পিছনের ভদ্রলোক ভদ্রমহিলা মুখটা অন্ধকারেই আচ্ছা, ওর পিছন 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 চলে গেল। মানে ওনাদের কোনো প্রতিক্রিয়া ছিল না? প্রতি কোনো কথাই নেই, ওরা আচ্ছা। হাত পা নাড়ানো নেই, স্টিল দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলো, মুখটা অন্ধকার করে। আচ্ছা, ওই বাচ্চাটা চলে গেল, বাচ্চার পিছনে পিছনে ওরা চলে গেল মন্দিরের দিকে। আশ্চর্য। এবার ওদিকের দোকানপাট অলরেডি বন্ধ হয়ে গেছে, মন্দিরের সামনেটা আলো আছে, কিন্তু আমি মন্দির ছাড়ি অনেকটা চলে এসেছি, হুম, এবং ওর অন্ধকারেই চলে গেল। আমি হাঁ করে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম, কে ছিল, কি বাচ্চাটা? আমার ওখানে প্র্যাকটিস করে এমন বাচ্চাগুলোর মধ্যে কি কেউ কারোর সাথে মুখ আমি মেলাতে পারলাম না। হুম, বললাম, যদি আসতো তাহলে তো ক্লাবের থেকে জানতে পারতাম এই সময় কেউ আসছে না, থাক হতে পারে হয়তো পরে এসছে, অন্ধকার বলে কিন্তু বুঝতে পারছি না। তো অনেক ভাবনা চিন্তা করলাম ওদের কেউ হবে, তাহলে আমার এত সহজে এত কিছু বলে দিল কি করে, ওদের আমাদের এখানে প্র্যাকটিস করে বাচ্চাগুলোর মধ্যে কেউ হবে। তো এই আমি আর ওটা নিয়ে ভাবিনি অত, না ভেবে আমি সোজা গিয়ে ব্রিজের ওখানে গিয়ে চুপচাপ বসেছিলাম যে কতক্ষণ ওরা আসে। তা আসে, তা আমিও ভাবছিলাম, বসে বসে ভাবছিলাম, বাবা অনেক বড় প্লেয়ার হয়ে গেছি আমি, আমার ফ্যান এখানে অব্দি পৌঁছে গেছে, এখানে লোক যদি এমনি কাউকে চেনে না, আমি কাউকে মুখ দেখতে পাচ্ছি না, সে আমার মুখ চিনে ফেললো, আমাকে ধরেও ফেললো, আমাকে নিয়ে বলে বলে ফেললো। আমি ভাবছি বাবা অনেক বড় প্লেয়ার হয়ে গেছে আমি। তো যাক গে, তা আমি আশ্চর্য। বসে রয়েছে, বসে বেশ কিছুক্ষণ, বাস আরো 1-1.5 ঘন্টা বাদে তারা ফিরলো। আচ্ছা। কিন্তু ঘটনা হচ্ছে, এই ঘটনার পরে আমি যখন ফিরি, পরে আবার প্র্যাকটিস জয়েন করি, যখন আমি গিয়ে খোঁজ দিই যে আচ্ছা। কোন বাচ্চা ছেলেটা, হুম, মানে সেসব অনেক মানুষ যারা হুম, হুম, বাচ্চাদের জুনিয়র গ্রুপ আছে, আন্ডার 12 খেলছে, আন্ডার 13 খেলছে যারা, তাদের যে গ্রুপে সব সিনিয়র, সব তো পরিচিত বন্ধু, বন্ধুর মতো সবাই। জিজ্ঞেস করলাম যে, এ কে কে গেছিল রে, ছুটি নিয়েছিল, কে কেদার গেছিল? বলছি তুই তো গেছিলিস। হয়তো আমি গেছিলাম, কিন্তু ওই বাচ্চাগুলোর মধ্যে কে গেছিল? তো বাচ্চাগুলো কে, কেউ ছুটি নেয়নি তো। আমি শিওর? বলছে শিওর মানে, তো প্র্যাকটিস ছিল, ম্যাচ চলছে তো, এখন কোনো ছুটি নেই। তো বলছে ও, বলছে কেন, কি হয়েছে? নাকি বললে কি বিশ্বাস করবে? গেলাম, না আমার মনে হলো বলে কাকে দেখেছি, গেলাম না, এটা তো আমি বলতে পারছি না কাকে দেখেছি, আমি কিন্তু মুখ চিনতে পারিনি হুম, হুম। অন্ধকারের মধ্যে। কিন্তু আমার নারী নক্ষত্র বলে দিল, যে নারী নক্ষত্র বলে দিল মানে, এখন না ছাড়া দে, বাদ দে, কারণ একে হুম, হুম। বলা যাবে না, মানে কি বললে ও তো বলবে যে, হ্যাঁ, মানে কি বলবে, আমি এমনটা হয়তো কথা বলবে উত্তর দিতে পারবো না তখন, ঠিক, ঠিক। মানে আমি মানে মাঝখানে পড়ে যাবো যে আমি কি তুমি বলবো। নিজেই তো কনফিউজড, এবার সে মানে আরো বাড়িয়ে দেবে জিনিসটাকে। হ্যাঁ, এবার ও কাকে কাকে কি বলে বেড়াবে, সেও তো আরেকভাবে এক্সপ্লেন করবে এই বিষয়টা, কারণ জিনিসটা তো তার কাছে একটা কোনো যুক্তি ব্যাখ্যাহীন, কারণ আমার কাছে তো যুক্তি খুঁজে পাচ্ছি না আমি, হুম, সে তো আরোই পাবে না, সে তো ঠিক, ভাববে যে ভুলভাল বলছে, ঠিক, ঠিক, ঠিক। কাকে দেখতে কি বলেছে বা কে বলেছে কি বলেছে, কিন্তু আমি তো জানি আমার সময় কি বলে দিচ্ছে। এবার আমি দেখলাম যে না, এ তো কাউকেই পেলাম না, আর বাইরের কোনো ছেলে হওয়ারই কথা নয়, কারণ সে বলেছে আমার, যখন আমি নেটে ব্যাট করি সে দেখে, সে দেখার, সে তখনই দেখতে পারে যে আমাদের সাথে খেলছে, ঠিক। প্র্যাকটিস করছে একসাথে। সাধারণ কমন ম্যান যে খেলার সঙ্গে যুক্ত নেই, সে তো নেট বাইরের প্র্যাকটিস ছেলেটা দেখবে না। ওই পাঁচিল টপকে বা পাঁচিলের গেট দিয়ে ঢুকেছে, একজনে খেলা দেখবে, এরম বাইরের ছেলে ঢোকেও না সাধারণত, সেরকম কেউ ছিল না। আমি এই জন্য আমি সত্যি এই ওই ভদ্রলোককেও পাইনি, সেই দিনকারই ঘটনা, হুম, হুম, হুম। দিনের বেলার ঘটনায় ভদ্রলোককে আমার পিছনে পড়া, আমার সাথে নিয়ে আসা, আমাকে নিয়ে আসা, এবং রাতের বেলা এই ছেলেটি, আর আর সব থেকে বড় কথা তার পিছনে দুটো স্বামী স্ত্রী, যার মুখ পুরোপুরি অন্ধকার, বডি দেখা যাচ্ছে মুখ দেখা যাচ্ছে না, অদ্ভুত, মানে এরকম আলো এরকম ভাবে পড়তে পারে আমার দেখা নেই, মানে চারিদিক আলোটা পড়ছে ঠিকই, কিন্তু ওই দুটো মুখ অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে। মানে তোমার সামনে সেদিন যে ঘটনা ঘটেছিল সেটা তো অলৌকিক বটেই, মানে অলৌকিকতার চরম পর্যায়ে সেদিন কিছু সময় তুমি পৌঁছে গেছিলে, এটা তো পরিষ্কার। হ্যাঁ, মানে অ্যাট এ টাইম, মানে ব্যাক টু ব্যাক দুটো ঘটনা একদিনে ঘটলো, দিনে রাতে, হতে মানে পুরো ধাঁধায় ফেলে দিল। ওই মানে স্মৃতিগুলো এখনো জল জল করে, মানে এখনো মনে হয় যে, মানে ছুলে ধরতে পারবো ছেলেটাকে, মানে ছেলেটা আমার সামনে দাঁড়িয়ে এরকম আচ্ছা, 2-3 ফুটের মধ্যে এখানে দাঁড়িয়ে, এখান থেকে আমি মুখ ভালো করে বুঝতে পারছি না, আচ্ছা। আর ওনারা অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে। কি করে সম্ভব, আলো এভাবে পড়তে পারে কি করে, অন্ধকারে মুখ দেখতে পাচ্ছি না, কেন মুখ দেখতে পাচ্ছি না, চারিদিক দেখতে পাচ্ছি আলোতে, মুখ দেখতে পাচ্ছি না, দেখ ব্যাখ্যা পাইনি। হুম, হুম। বাহ, এক্সিলেন্ট।